দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনামগুলো। ভেঙে দেয়া হয়েছে দ্বাদশ সংসদ, আলোচনার জন্য বঙ্গভবনে আন্দোলনের সমন্বয়করা। সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার পক্ষে বিশিষ্টজনেরা। আমাদের রাজনৈতিক দলগুলোকে আমার মনে হয় ধৈর্যশীল হতে হবে, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে। নদীর অবস্থাও খুব ভঙ্গুর, এগুলি কিছু কাজ করে এই জঞ্জাল সরাতে ৩-৬ মাসে সম্ভব হবে বলে মনে হয়। সংঘাত হানাহানি পেছনে ফেলে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চায় মানুষ। বৈষম্যহীন দেশ গড়ার স্বপ্ন সফল করার তাগিদ। সবাই আগায় আসেন, সবাই দেশের রিফর্মে কাজ করেন, তাইলেই তো বাকি মানুষ আগায় আসে। কোনো স্বৈর শাসক যাতে তাদের আস্তানা গড়তে না পারে, এই প্রচেষ্টা আমাদের সকলকে করতে হবে। দেশকে ভালোবাসুন, এই দেশকে গড়তে হবে আমাদেরই। নাশকতায় স্থবির নগরীর থানাগুলোর কার্যক্রম, পুলিশ বাহিনীকে সক্রিয় করার উদ্যোগ এর আহ্বান। ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা। পুরোপুরি মুক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিরপেক্ষ সরকারের অধীনে ৩ মাসের মধ্যে নির্বাচনের দাবি বিএনপির। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা। এখনও ভারতেই অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ ভাবতে সময় দিয়েছে দিল্লি। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাওয়া নিয়ে জটিলতা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ছাত্র জনতার উল্লাসের পর সংসদ ভবন ও গণভবনের নিরাপত্তা জোরদার। সংসদ এলাকা পরিচ্ছন্ন করলেন শিক্ষার্থীরা। দর্শক, এতক্ষণ আপনারা শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় বিষয়টি। জানানো হয় সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদের অধীনে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। দ্বাদশ সংসদ নেতা ছিলেন শেখ হাসিনা, তিনি সরকারেরও প্রধান ছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গতকাল পদত্যাগ করার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখনও বহাল ছিল তার সংসদ সদস্য পদ। আজ সংসদ ভেঙে দেয় দেশে এখন আর কেউ সংসদ সদস্য নেই। এর আগের নির্বাচনে সংসদ সদস্য থেকে শেখ হাসিনা সহ অনেকেই সংসদ সদস্য নির্বাচিত হন। গতকাল গণভবনে ৩ বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের সঙ্গে রাষ্ট্রপতি বৈঠকে দ্রুত সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সংসদ বিলুপ্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলছেন, সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে। শুধু কোটা সংস্কার আন্দোলন নয়, রাজনৈতিক উদ্দেশ্যেও বা বিভিন্ন উদ্দেশ্যে যাদের জেলে দেওয়া হয়েছে তাদেরও মুক্তির দাবি জানিয়েছেন তারা। যমুনা টেলিভিশনকে এসব কথা জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। আমাদের দেশের ভিতরে কিংবা বাইরে এমন অনেকেই রয়েছে যারা এটি নিয়ে আসলে চক্রান্ত করার চেষ্টা করছে, যে অপশক্তিগুলো আমরা তো সেটিকে কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না। সেই জায়গা থেকে রাষ্ট্রপতির মাধ্যমে কোনো একজন সংসদ সদস্যকে যেন আবার প্রধানমন্ত্রী বানিয়ে আবার একটি বিপ্লবী সরকার না করে ফেলতে পারে, সেই জায়গা থেকে আমাদের প্রথম শর্ত ছিল এটি। আমরা বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে সবাইকে মুক্ত করে দেওয়া হবে। তবে প্রধানত যেই ফেজগুলোকে আমরা আসলে দেখেছিলাম তাদেরকে মুক্তির প্রক্রিয়া আসলে গতকালকে থেকেই শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি ও সেনাবাহিনী সহ 3 বাহিনী প্রধানের সঙ্গে বঙ্গভবনে এখন আলোচনা করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। সন্ধ্যা 6টার পর সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে বঙ্গভবনে প্রবেশ করেন ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক সহ 2 শিক্ষক। সন্ধ্যা 7টা 40 বিশাল এক গাড়িবহর নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। এছাড়া এফবিসিসিআই এর সাবেক সভাপতি AK আজাদও বঙ্গভবনে গিয়েছেন। তিনি কলকারখানা ও পোশাক শিল্প খুলে দেওয়া ও নিরাপত্তার দাবি জানাতে গিয়েছেন বলে জানা গেছে।
দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনের কথা বলছিলাম আমরা, যে বঙ্গভবনের মধ্যে একটি বৈঠক চলছে গুরুত্বপূর্ণ। বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম। আমরা যাচ্ছি সরাসরি তার কাছে। রাশেদ, একটু জানতে চাই যে বঙ্গভবনে আজকে আসলে কোন বিষয়ে এবং যে বিষয়ে আলোচনা চলছে সেটিও কোন পর্যায়ে আছে, কি জেনেছেন আপনি? মনির, বঙ্গভবনের আলোচনা কিন্তু আমরা যদি শুরু হওয়া ধরি সেটা কিন্তু 4 ঘন্টার মতো হয়ে গিয়েছে। এখন 10টায়, 6টার দিকে কিন্তু সমন্বয়কদের যে দলটি এসছে 13 জনের, তারা 6টার দিকে ঢুকেছেন। তো তারা ঢোকার পরে আলোচনা শুরু হয়েছে কিনা সেটা বোঝা যায় যে প্রাথমিক আলোচনা হয়তো শুরু হয়েছে। আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেহেতু আগে থেকে এখানে ছিলেন, আর 8টার দিকে সেনাপ্রধানের নেতৃত্বে 3 বাহিনীর প্রধান যখন 8টার দিকে এখানে আসেন, তারপরে যদি ধরি আমরা মূল আলোচনা শুরু হয়েছে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যে রূপরেখা দিবেন, রূপরেখা তারা জানাবেন এখানে। তো তার কিছুক্ষণ পরে 9টার দিকে এখানে এসেছিলেন, ভিতরে ঢুকেছেন এফবিসিসিআই সভাপতি একে আজাদ এবং তার সাথে আরো 2 জন ব্যবসায়ী ছিলেন। তারা 3 জন এসেছিলেন এবং তাদের সাথে আমরা যে কথাটাই বলেছি যে তার এখানে আসার কারণে এই মুহূর্তে ভেতর থেকে না বললে কিন্তু কেউ আসছেন না। তো তিনি বললেন যে ব্যবসায়ীদের বিষয় নিয়ে কথা বলার জন্য একে আজাদের নেতৃত্বে ব্যবসায়ীরা এসছেন। তো সমন্বয়করা যেহেতু এখন ভেতরে আছেন, এখনো বৈঠক শেষ হওয়ার খবর আমরা পাইনি। আর তাদের পক্ষ থেকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে সেটা আমরা জেনেছি। তো তিনি এখানে উপস্থিত হওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা আমরা পাইনি। আমাদের যে সূত্রগুলোতে জানতে পেরেছি তিনি আজকে হয়তো এখানে আসবেন না। তো সেই বিষয়ে আজকের বৈঠকের ফল এবং তার যেটা আমরা গতকালকে বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যে কিংবা দ্রুত সময়ের মধ্যে একটি সরকার গঠন করা হবে, সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমরা নিশ্চিত হতে পারিনি। তবে বৈঠক শেষ হওয়ার পরে যখন বেরোবেন তারা, তখন হয়তো তাদের সাথে আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে কি ধরনের আলোচনা আজকে হচ্ছে। মনির, যে নিশ্চয়ই সেটা আমরা সরাসরি আপনার মাধ্যমে জানাতে পারবো। রাশেদ নিজাম তিনি জানাচ্ছিলেন বঙ্গভবনের সামনে থেকে। সংকটকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 মাস নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সময় দেওয়ার পক্ষে বিশিষ্টজনেরা। তারা বলছেন এবার রাষ্ট্র সংস্কারে জোর দিতে হবে, আইন, বিচার ও প্রশাসন সংস্কারে। আর দ্রুত পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদে রদবদল করতে হবে। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষেও মত দিয়েছেন বিশিষ্টজনেরা। তা না হলে আবারও পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা তাদের। আমাদের সহকর্মীর আলমগীর স্বপনের একটি রিপোর্ট দেখি আমরা এ নিয়ে। একদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ, অন্যদিকে এর সুযোগ নিয়ে কিছু মানুষের ভাঙচুর ও লুটপাটের ঘটনা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের শীর্ষ পদে দ্রুত রদবদল করার পরামর্শ বিশিষ্টজনদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেঙে গিয়েছে, সাধারণ সিপাহীরা বেকায়দা করেছে, তারা অনেক ক্ষেত্রে নিগ্রহের শিকার হচ্ছে। তো এটার অবসান হওয়া দরকার, ওখানে নিয়োগ দেওয়া দরকার, উচ্চ পদে কিছু নিয়োগ দিয়ে যাতে এই বাহিনীকে পুনর্গঠন করা দরকার। একই সাথে সেনাবাহিনী তাদের সহায়তায় তাদের পাশে থাকা দরকার। কিছু শীর্ষস্থানীয় বা যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ওরকম কিছু পুলিশকে বরখাস্ত করলে, খুব দ্রুততার সাথে বরখাস্ত করলে হয়তো জনগণের কিছু পুলিশের উপরে আস্থা ফিরে আসবে। যে স্বপ্ন নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে, রাষ্ট্র সংস্কারের সেই লক্ষ্য অর্জনে আইন, বিচার ও প্রশাসন সংস্কারের উপর জোর দিয়েছেন তারা। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়ার পক্ষে যুক্তি তাদের। বিচারপতি নিয়োগের সংস্কার করতে হবে, নির্বাচন কমিশন নিয়োগের সংস্কার করতে হবে, মানে কিছু যারা একেবারে দলীয় বিবেচনায় বিভিন্ন পদে এসছে তাদেরকে বাদ দিতে হবে। আরও অনেক কিছু, অর্থনীতির অবস্থাও খুব ভঙ্গুর। এইগুলি কিছু কাজ করে এই জঞ্জাল সরাতে 3-6 মাসে সম্ভব হবে বলে মনে হয় না। আর এখন 3 মাসের মধ্যে নির্বাচন করলে যদি আবার একচেটিয়া পার্লামেন্ট হয় তাহলে কিন্তু আমরা ওই পূর্বের অবস্থায় ফিরে আসবো। 3 মাসের মধ্যে নির্বাচন চাচ্ছে, এটা তো একটা অবাস্তব, একটা অবান্তর দাবি। তো এটা আমাদের রাজনৈতিক দলগুলোকে আমার মনে হয় ধৈর্যশীল হতে হবে, রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হতে হবে এবং এর লক্ষ্য হচ্ছে যাতে এই যে অভ্যুত্থান হলো এর ফসল যেন সাধারণ মানুষের ঘরে উঠে।
নির্বাচনকালীন সরকারের সুরাহাও চান তারা। দিয়েছেন আগের মতো তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়া অথবা নির্বাচনকালীন সরকারের ফর্মুলা। আমাদের তো সরকার বদলেই হলো, ক্ষমতার বদলে হলো সবচেয়ে বড় সমস্যা, যে যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হলো এবং ক্ষমতার সৃষ্টি হয়েছিল শান্তিপূর্ণভাবে ক্ষমতা রদবদলের। কিন্তু এটা তো বিএনপি এটা নিয়ে খেলা করার চেষ্টা করেছে, আওয়ামী লীগ এটাকে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে বাতিল করেছে। নির্বাচনকালীন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার, এটা যেভাবে করা হোক সেটা মানে ফর্মুলাটা হয়তো পরে, কিন্তু নীতিগতভাবে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে। আবারও স্বৈরাচারী ব্যবস্থা যাতে কায়েম না হয় এজন্য বিশিষ্টজনরা রাজনৈতিক সেটেলমেন্টের উপর জোর দিয়েছেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক দেখতে চান সাধারণ মানুষ, আর সেই সাথে সব পক্ষকে সংঘাত সহিংসতা পরিহারের আহ্বানও জানিয়েছেন তারা। প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আন্দোলন সফল হয়েছে তা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। বিশ্লেষকরা বলছেন দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকার গঠন করা জরুরি। সে সাথে পুলিশের শক্তি ও মনোবল ফিরিয়ে আনার তাগিদ দিচ্ছেন তারা। সব ধরনের অপরাধ বন্ধ না হলে নতুন করে দেশ সংকটে পড়তে পারে বলেও শঙ্কা বিশ্লেষকদের। গণ আন্দোলনের মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগের পদত্যাগের পর চলছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড়। সোমবারের ঐতিহাসিক ঘটনার পর বিজয় উল্লাস হয়েছে দেশ জুড়ে। পাশাপাশি বেশ কিছু জায়গায় ঘটেছে হামলা ও লুণ্ঠনের ঘটনাও। অভিযোগ আছে কয়েকটি স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে আক্রমণের। হামলার শিকার হয়েছে পুলিশ সদর দপ্তর ও বেশ কয়েকটি থানা। কারফিউ না থাকলেও ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি কম, গণপরিবহনও হাতে গোনা। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে দৈনন্দিন কার্যক্রমে দেখা মেলেনি পুলিশের। খানিকটা থমথমে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের একটাই চাওয়া, স্বাভাবিক হোক দেশ। আমি 80 টাকা ভাড়া মারছি, আমার সংসার কিভাবে চলবে 80 টাকা বলেন? এখন সবাই চাচ্ছে যে সিস্টেমের পরিবর্তন হোক। মানুষের মধ্যে এখনো আতঙ্ক আছে। একই সাথে সব ধরনের সংঘাত বা ভাঙচুর নিয়েও অসন্তোষ আছে সাধারণ মানুষের। তারা চান সুস্থ স্বাভাবিক জীবন। আমরা চাই এই বাংলাদেশে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না। আমরা যেন সকল ভাইরা যেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি। সবাই দেশপ্রেমিক হন, দেশকে ভালোবাসুন। এই দেশকে গড়তে হবে আমাদেরই। রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমার আহ্বান, আপনারা সবাই ব্যাংকে টাকা পাঠান, এই দেশকে আবার নতুন করে গড়তে হবে ভাই। তো সবাই আগায় আসেন, সবাই দেশের রিফর্মে কাজ করেন, তাইলেই তো বাকি মানুষ আগায় আসবে। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক প্রাণহানিতে বিশ্বব্যাপী আবারও নেতিবাচকভাবে চিত্রিত হয়েছে বাংলাদেশ। তাই এখন নতুন করে আর কোনো সংঘাত সহিংসতা বা নির্যাতনের ঘটনা প্রতিরোধের তাগিদ বিশ্লেষকদের। সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিতে দায়িত্বশীলদের পরামর্শ সাবেকেই সেনা কর্মকর্তার। ইমিডিয়েটলি একটা গভর্নমেন্ট ফর্ম করা উচিত। সেনা প্রধানের উচিত হবে এখন অর্ডার দেওয়া যে এগুলো সেনাবাহিনী প্রোটেক্ট করবে, কারণ পার্টিকুলার ওয়ার্নিং দিয়ে তো ফায়ার আর্ম ইউজ করা উচিত আমি মনে করি। আদারওয়াইজ উনি এটা ঠেকাতে পারবেন না। বিশেষ করে মাইনরিটির উপরে অ্যাটাক, ভ্যান্ডালিজম কালকে হয়ে গেছে বাট ইট ক্যানট কন্টিনিউ। পুলিশের সাথে ওনার যোগাযোগ করা এবং পুলিশকে সাহস দেওয়া, পুলিশকে বলা কে দোষী না এগুলো পরে দেখা যাবে। বাট এখন যে মোরাল ভেঙে গেছে পুলিশের, তো সেই মোরাল আপ করার কাজটা হবে সেনাবাহিনীর, সেনা প্রধানের। জনগণের নিরাপত্তাবোধ তৈরির পাশাপাশি বিদেশিদের আস্থা ফেরাতেও জরুরি উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দণ্ড স্থগিত বা শর্ত সাপেক্ষে মুক্তি নয়, আজ থেকে শতভাগ মুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে যে 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সাজা হয়েছিল সেগুলো থেকে তার সাজা মওকুফ করে দেওয়ার কথা বলা হয়েছে। এর ফলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। সংকট, সম্ভাবনা, ভালো কিংবা মন্দ, যে কোনো পরিস্থিতিতে চেয়ারপারসন খালেদা জিয়াই হচ্ছেন বিএনপির ঐক্যের প্রতীক। সাবেক প্রধানমন্ত্রীর মুক্তিতে ফুরফুরে মেজাজে দলীয় নেতাকর্মীরা, কিন্তু অসুস্থ থাকায় মুক্তি পেলেও হাসপাতালে আছেন খালেদা জিয়া।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর কয়েক মাস পরই গৃহবধূ থেকে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। শক্ত হাতে ধরেন বিধ্বস্ত বিপর্যস্ত বিএনপির হাল। রাজপথে থেকেছেন, গ্রামেগঞ্জে ঘুরেছেন, 90-এর উত্তাল দিনগুলোতে শেকল ভাঙার মন্ত্র শিখিয়েছেন। সবাইকে নিয়ে নেমেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আন্দোলন করতে গিয়ে আপসহীন নেত্রীর উপাধিও পান তিনি। 2008 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। তখন নানামুখী চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ ছেড়ে যাননি খালেদা জিয়া। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। নির্বাচনে তার পরাজয়ের কোনো ইতিহাস নেই। যতবার যত আসনে প্রার্থী হয়েছেন প্রত্যেকটিতে জয় পেয়েছেন ধানের শীষে। বিএনপি নেতাদের দাবি, স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান, বাস্তবায়ন করেছেন খালেদা জিয়া। সব মিলিয়ে দক্ষতায় যোগ্যতায় তিনি অনন্য উচ্চতায় নিয়েছেন বিএনপিকে, নিজে হয়ে উঠেছেন দলের অবিসংবাদিত নেতা। 2013 সালের 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেন খালেদা জিয়া। বেশ কয়েক মাস অবরুদ্ধ থাকেন গুলশানের বাসভবনে। 2015 সালে নতুন নির্বাচনের দাবিতে দেশব্যাপী টানা অবরোধের ঘোষণা করলেও একই পরিণতির মুখোমুখি হন বিএনপি চেয়ারপারসন। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। দলের পক্ষ থেকে নানা সময়ে নানা রকম কর্মসূচি পালন করা হলেও মুক্তি মেলেনি খালেদা জিয়ার। করোনা মহামারীতে সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। এরপর হাসপাতাল, বাসা, হাসপাতাল, এভাবেই চলছে তার জীবন। সোমবার ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংকট মোকাবেলায় এগিয়ে আসে সেনাবাহিনী। রাজনীতির মারপ্যাচ কিংবা ভাগ্যের খেলা। 2018 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের যে মামলায় কারাগারে যান খালেদা জিয়া, মুক্তিও পেলেন সেরকম একটা পট পরিবর্তনে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। কোনো ধরনের প্রতিরোধ বা প্রতিশোধ নয়, সবাই মিলে বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনসহ প্রতিশ্রুতি পূরণে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ধন্যবাদ জানান বাংলাদেশ সেনাবাহিনীকে। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল জানিয়েছেন, নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শেষ কবে এমন শঙ্কাহীনভাবে গুলশান কার্যালয়ে এসেছেন স্থায়ী কমিটির সদস্যরা? উত্তর খুঁজতে উল্টাতে হবে ক্যালেন্ডারের বহু পৃষ্ঠা। হঠাৎ করেই নিরাশায় আশা জেগেছে, আপাত স্বস্তি ফিরেছে নেতাদের মনে। শারীরিক অসুস্থতা সহ আরও নানা কারণে যারা নিষ্ক্রিয় ছিলেন দীর্ঘদিন, প্রাণচাঞ্চল্য দেখা গেছে তাদের মাঝেও। এটা তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। মানে এটা এমন একটা অনুভূতি, বিশেষ করে আমরা এতদিন সামনে দেখতাম ডিবি পুলিশ সারাক্ষণ দাঁড়ায় আছে, তারপরে কোন সময় কাকে ধরে নিয়ে যায়। আগে বিভিন্ন সমস্যা ছিল, রাত বিরাতে আসা যাওয়া করা ডিফিকাল্ট ছিল। আর এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন। আগে আসছি পরাধীন অবস্থায়, এখন স্বাধীন অবস্থায় আসছি। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্যরা। কারাগারে তাই উপস্থিত নেই আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান। আর অনলাইনে যুক্ত ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। মুক্তি অন্য যে কোনো দিনের তুলনায় কিছুটা আলাদা ছিল বিএনপি মহাসচিবের চলা ও বলার ভঙ্গি। বলেন, প্রতিরোধ কিংবা প্রতিশোধ নয়, সবাই মিলে সুসংহত করতে হবে অর্জিত বিজয়কে। অ্যারোগেন্স, ভেঞ্জিয়েন্স এগুলোর কোনো স্থান নেই। আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের। এখন যেটা প্রয়োজন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংহত করা, সুসংহত করা। বিএনপি মহাসচিবের দাবি, যারা লুটপাট অরাজকতা করেছে তারা কেউ গণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব যে তারা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সমস্তকে
একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার জন্য যে ব্যবস্থা করেন। সরকার পতনের পর স্থায়ী কমিটির প্রথম বৈঠক ঘিরে সকাল থেকেই বেশ সরব দেখা গেছে দলীয় কর্মী সমর্থকদের। বেশ কয়েক বছর পর সশরীরে উপস্থিত হয়ে গুলশানের এই কার্যালয়ে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আর যত দ্রুত সম্ভব সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসমর রেদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গ্রিএসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। বাংলাদেশের বর্তমানে তরুণরা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি, কাজেই গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমে তাদের খুশি করা উচিত বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। ডক্টর ইউনূস বলেছেন, এখন আমাদের প্রথম কাজ হচ্ছে তরুণ প্রজন্মের কথা শোনা। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে মিয়ানমার সহ আশপাশের দেশেও তা আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের 7 সিস্টার্স পর্যন্ত। বাংলাদেশের 17 কোটি মানুষ, যাদের বেশিরভাগই তরুণ এবং তারা কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। এখন এটি নিশ্চিত করতে হবে যে তরুণ প্রজন্ম সন্তুষ্ট, তরুণরা যেন বুঝতে পারে দেশে গণতন্ত্র রয়েছে। আমাদের প্রথম কাজই হবে তরুণদের সাথে আলোচনায় বসা। জিপিএইচ কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আজও জাতীয় সংসদ ভবন, গণভবন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে হাজারো উৎসুক জনতার ভিড়। তবে সেনাবাহিনী এসব জাতীয় স্থাপনায় আর কাউকে ঢুকতে দিচ্ছে না। অনেকে বিকল্প উপায়ে ঢোকার চেষ্টা করলে তাদেরও সরিয়ে দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। ভাঙচুর ও লুটপাটের দৃশ্য দেখে দুঃখ প্রকাশ করেছেন অনেকে। জাতীয় সম্পদ ধ্বংস ও লুটপাটের নিন্দাও জানিয়েছেন তারা। মঙ্গলবার ভোর থেকে আবারও সংসদের ভেতরে ঢুকতে উৎসুক জনতার ভিড়। পরিবার পরিজন নিয়ে যান অনেকেই। কালের সাক্ষী হতে তুলে রাখছেন ছবিও। গতকাল দুপুরের পর সুযোগ সন্ধানী কিছু লোক সংসদের অধিবেশন কক্ষে চালায় তাণ্ডব। তাই আজ ভেতরে ঢুকতে দেওয়া হয়নি কাউকেই। সেনাবাহিনীর সাথে ছাত্ররাও বুঝিয়ে ফেরত পাঠায় উৎসাহী জনতাকে। আজ ছাত্র জনতার কারণে আমরা এইভাবে সংসদ ভবনে এখানে এসে দেখতে পাচ্ছি। মানুষ আসছে দেখার জন্য, তারা নিষেধ দিতেছে এগুলো আপনারা দেখেন না, ধরেন না, আরো ক্ষতি হয়ে যাবে। শুধু বাহির থেকে দাঁড়িয়ে দেখতাম যে অলওয়েজ আমি স্বপ্ন ছিল যে এখানে আমি ঢুকবো। তবে সংসদ প্রাঙ্গণে আসা অনেকেই রাষ্ট্রীয় সম্পদ এভাবে নষ্ট করায় ক্ষোভ জানান। এটা আপনাদের সবার সম্পদ, এটা আমাদের ব্যক্তিগত কিনা না। জনগণ না বুঝে দেশের এই পরিস্থিতিটা, তাহলে কিভাবে সম্ভব? আমরা তো এই দেশটাকে আবার ঠিকমতো আনতে পারবো না। এদিকে গণভবনের চারপাশে আজও কড়া নিরাপত্তায় সেনাবাহিনী। ভিড় সামলাতে মাইকিং করছেন সেনা সদস্যরা, আছেন ছাত্ররাও। তারপরও দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেন অনেকে। কালকে যখন এইখানে হামলা হয়, আমার মনে হয় না যে কোনো ছাত্র এখানে হামলা করছে। আমরা আর কোনো সংঘাত চাই না, কোনো মৃত্যুর, কোনো হত্যাকাণ্ড চাই না, আমরা চাই শান্তি। ভাঙচুরের দৃশ্য দেখে অনেকেই দুঃখ প্রকাশ করেন। এছাড়া জাতীয় সম্পদ ধ্বংস ও লুটপাটের নিন্দাও জানান তারা। সব খালি ভাঙচুর করছে, ভাঙচুর করার দরকার কি ছিল? এখন যারাই করছে তারা নিজেরাই আফসোস করতেছে যে হায় আমরা কি করলাম। এটা আর নষ্ট করতে দেওয়া যাবে না। হ্যাঁ, এটা আমাদের ট্যাক্সের টাকায় আবার তৈরি করতে হবে। এই দেশ আরো 10 বছর পিছাই গেল, মনে 10 বছর যে আসুক
তবে আজ যারা গণভবনে প্রবেশ করতে পারেননি তাদের রয়ে গেছে কিছুটা আফসোস। আমাদের দেখতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের তো ঢুকতে দিচ্ছে না। নিয়ে আসছিলাম না, পারি নাই। আমি রংপুর থেকে আসছিলাম প্রায়। উৎসুক জনতার ভিড় আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনেও। এ সময় জনতাকে বুঝিয়ে সরাতে দেখা যায় সেনাবাহিনীকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বটি পালন করে পুলিশ, কিন্তু রাজনৈতিক ব্যবহার ও অসাধু কর্মকর্তাদের কারণে আক্রোশের শিকার হয়েছেন বাহিনীর সাধারণ সদস্যরা। এতে ভেঙে পড়েছে সারা দেশের থানার কার্যক্রম। কোনো ধরনের সেবায় পাচ্ছেন না জনগণ। এজন্য বাহিনীকে ঢেলে সাজানো এবং পেশাদারিত্ব ফিরিয়ে আনতে বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাহিনী পুনর্গঠনে দেশবাসীকেও সহযোগীর ভূমিকায় থাকতে হবে। হাতিরঝিল থানার বাসিন্দা আব্দুস সবুর। মোবাইল হারিয়ে তিনি এসেছেন সাধারণ ডায়েরি করতে, কিন্তু থানায় এসে দেখেন গেটে তালা। কারণ আমাদের জিডি করা বা বিভিন্ন জিনিস হারিয়ে গেলে যে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিব, এরকম পরিস্থিতি নাই। সোমবার ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর হামলা থেকে বাঁচতে থানা ছেড়ে দিয়েছেন পুলিশ সদস্যরা। তখন থেকেই কার্যত অরক্ষিত, থমথমে পুরো এলাকা। স্থানীয়দের চাওয়া অতি দ্রুত শুরু হোক থানার স্বাভাবিক কার্যক্রম। পুলিশকে দরকার আছে, কারণ পুলিশের কাজটা পুলিশই পারবে, এটা অন্য কেউ পারবে না। পুলিশ ছাড়া বাংলাদেশ চলবে না, মানে পুলিশের দরকার আছে। পুলিশ তো দেশে লাগবে, পুলিশ দেশে না থাকলে এটা দেশে চলতে পারবো না। ভাটারা, উত্তরা পূর্ব, বাড্ডা, মিরপুরের মতো মোহাম্মদপুর থানাও জ্বালিয়ে দিয়ে লুট করা হয়েছে বিভিন্ন আসবাবপত্র। পুরে ছাই হয়ে গেছে মূল্যবান বহু নথিপত্র। যাত্রাবাড়ি থানার সামনের ভয়াবহতার চিত্র এখনো দৃশ্যমান। আগুনে জ্বলছে বিভিন্ন আসবাবপত্র। কেউ কেউ প্রায় ধ্বংস হয়ে যাওয়া জিনিসপত্র নেয়ার চেষ্টা করছেন। সহিংসতায় নিহতদের মরদেহ পাঠানো হয় আঞ্জুমান মফিদুল ইসলামে। উদ্বিগ্ন এলাকাবাসী বলছেন, খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক দেশের পরিস্থিতি। এলাকাটা অনিরাপদ হয়ে গেল। এলাকার মানুষ এখন ভয়ের ভিতরে আছে যে এখন আমরা কি করব। থানা যে 15 আগে যে রূপটা ছিল আমরা সেভাবে চলে আসুক, তবে সব শান্তি শৃঙ্খলাভাবে আসতে হবে। যে ডিবি কার্যালয় দিনভর ব্যস্ত থাকতো সেটি যেন এখন বিরান ভূমি। এটি মূলত ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের কার্যালয়। এখানে প্রবেশ করতে হলে এখানে যে সিকিউরিটি গার্ডরা থাকেন তাদের কাছ থেকে পাস নিতে হয়। পাস নিয়ে তারপরে অনুমতি মিললে এরপর আমাদের উপরে উঠতে হতো। আজকে বিনা বাধায় আমরা চলে যাচ্ছি এবং এখানে কাউকে দেখা যাচ্ছে না, এমনকি কোনো সদস্যকেও দেখা যাচ্ছে না পুলিশের, এমনকি কোনো কর্মকর্তা তো দূরে থাক, পুলিশের কোনো কর্মচারী যারা সিভিল ড্রেসে কাজ করেন তাদেরকেও দেখা যাচ্ছে না। এরকমটি অরক্ষিত। এখানে একটা স্ক্যানার মেশিন আছে, প্রিন্টার মেশিন আছে, ফ্যাক্স মেশিন আছে, কাগজ নথিপত্রও আছে, টেলিফোনগুলো আছে, কিন্তু খুবই অরক্ষিতভাবে এগুলো পড়ে আছে। ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ে ঝুলছে তালা। সারাদিনে আসেনি কোনো পুলিশ সদস্য। স্বাধীনতার পর পুলিশবিহীন এমন দিনের জন্য কারা দায়ী? আমরা বাংলাদেশ পুলিশকে এত বেশি পরিমাণ রাজনীতিকীকরণ করে ফেলেছি যে রাজনীতিকরণের ফলে রাষ্ট্রযন্ত্র তাদেরকে এমনভাবে ব্যবহার করেছে যে ক্ষমতা টিকে থাকার জন্য অথবা ক্ষমতাকে আরো ব্যাপক পরিমাণ বিস্তৃত করার জন্য কি করেছে, যে পুলিশকে যেন তেনভাবে ব্যবহার করা হয়েছে। এর প্রভাব থেকে বাদ যায়নি পুলিশ সদর দপ্তরও। পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেল এইখানে বসে বসে পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন এবং মিডিয়া মনিটরিং করতেন। সেই মিডিয়া সেলে এসে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। আমরা দেখতে পাচ্ছি সবগুলো মনিটর ভাঙা এবং কিছু কিছু মনিটর তারা খুলে নিয়ে গিয়েছে। বেশিরভাগ মনিটর এবং যে টিভির স্ক্রিন দেখতে পাচ্ছি সবগুলো ভাঙা। এই জন্য এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদস্যদের অভিযোগ, কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ডে ভেঙে গেছে পুরো চেইন অফ কমান্ড। আমি জানি পুলিশ বাহিনীর কেউ কেউ বাড়াবাড়ি করেছে, কিন্তু আমি এরকম ফুটেজও দেখেছি যে পুলিশ বাহিনীর আহত একজন ছাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, শিশুর মতো করে নিয়ে যাচ্ছে। পুলিশের ইমেজ ফেরানোর পথও বাতলে দিলেন এই বিশেষজ্ঞ। এটাকে উত্তরণ করতে গেলে এখন যে আমরা যে সময়ের মধ্যে অবস্থান করছি এবং খুব ক্রান্তিকালের মধ্যে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এই সরকারের একটা মেজর কমিটমেন্ট থাকবে যে পুলিশ সংস্কার এবং ব্যাপক সংস্কার, সেই প্রাতিষ্ঠানিকভাবে সেই আইনগতভাবে সেটা যদি না থাকে তাহলে কিন্তু এই আস্থা কখনো ফিরে পাবে না। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিকল্প নেই বলছে সাধারণ মানুষ। অপূর্ব আলাউদ্দিন, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী পুলিশ সহ নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুপুরে পুলিশ অফিসার্স মেসে
গণমাধ্যমকে কর্মকর্তারা জানিয়েছেন, যাদের খামখেয়ালির জন্য এমন মৃত্যু তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া দেশ জুড়ে থানার নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। পুলিশের এমন মারমুখী আচরণ কাঠগড়ায় দাঁড় করিয়েছে পুরো বাহিনীকে। তাই তো থানায় থানায় হামলা করেছে উত্তেজিত জনতা, নিহত হয়েছেন অনেক সদস্য। এমন বাস্তবতায় পুলিশ বাহিনীকে পুনর্গঠনই এখন মূল কাজ বলে মনে করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি, তাদের যাতে যে দায়িত্ব সে দায়িত্ব যাতে পালন করতে পারে, সেজন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি। তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। আমাদের যে আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনো কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন। আর অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তায় পুলিশ বাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আইজিপি। সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দকে পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনাসমূহে যাতে আক্রমণের ঘটনা সংঘটিত না হয় সেজন্য সকলকে আহ্বান জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অতি উৎসাহী ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন অধস্তন পুলিশ সদস্যরা। সোমবার রাত থেকেই কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি রাজারবাগে। মঙ্গলবার বিকেলে বিভিন্ন স্থানে পড়ে থাকা পুলিশের পোশাক সহ বিভিন্ন সরঞ্জাম রাজারবাগে জমা দেন শিক্ষার্থীরা। দেশে লুট হওয়া বিভিন্ন থানা থেকে বিভিন্ন অস্ত্র, পুলিশের বিভিন্ন গ্যাজেট, বিভিন্ন ইকুইপমেন্ট, এগুলো আমরা জমা দিতে চাই সরকারের কোষাগারে বা সরকারের যারা দায়িত্বশীল আছে। দেশের একটা নিরাপত্তা দরকার, দেশের নিরাপত্তার জন্য পুলিশ দরকার, হ্যাঁ, সুষ্ঠু পুলিশ দরকার। এদিকে চলমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানার নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় রাজধানীতে যান চলাচলে শৃঙ্খলা আনার দায়িত্ব পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দলগতভাবে দিনভর এই কাজ করেছে তারা। বিভিন্ন সড়ক পরিষ্কারের কাজও করেছে শিক্ষার্থীরা। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। খাবার ও পানি খাইয়ে উৎসাহ দিতে দেখা যায়। প্রথমে ট্রাফিক ব্যবস্থাপনার হিসেব বুঝতে একটু অসুবিধা হলেও নিজেদের মধ্যে আলোচনা করে এক একজন বনে যান বিশেষজ্ঞ। ট্রাফিক পুলিশের কাজ কষ্টসাধ্য, এই উপলব্ধি থেকেই তাদেরকে শ্রদ্ধা জানান ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারীরা। তবে দ্রুত ট্রাফিক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীসহ সকলের। সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সোমবার দুপুরে সীমিত আকারে চলাচল করলেও মঙ্গলবার থেকে সাধারণ মানুষের চাপের মুখে ছেড়ে দেওয়া হয় সব ধরনের যানবাহন। চলাচল করতে দেখা যায় মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা সহ রিকশা, সাইকেল পর্যন্ত। অনেকে উঠে হেঁটেই এক্সপ্রেসওয়েতে করতে যান পরিজন নিয়েও। বসে দোকানও। কর্তৃপক্ষ বলছে সাময়িকভাবে টোল ছাড়াই সব যানবাহন চললেও সংস্কারের পর আগের নিয়মেই চলবে সবকিছু। এর আগে গত 18 জুলাই রাতে বনানী ও 19 জুলাই বিকেলে মহাখালী টোল ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর কারফিউ জারি হলে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যান চলাচল। কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরই মধ্যে মুক্তি পেয়েছেন বিএনপির রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 1.5 শতাধিক নেতাকর্মী। বিকেল থেকে শুরু হয় কারামুক্তির এই কার্যক্রম। একে একে বেরিয়ে আসেন রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু। ছাড়া পেয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, ইশরাক আহমেদ সহ আরও অনেকে। এছাড়া জেল মুক্ত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ জামাতের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা। ফুল দিয়ে তাদের বরণ করে নেন স্বজনসহ দলীয় নেতাকর্মীরা। পার্লামেন্টে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া বিবৃতিতে একথা জানান তিনি। এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। জয়শঙ্কর জানান, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে আপাতত শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় নয়াদিল্লি।
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার পার্লামেন্টে ব্রিফ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় দেওয়া বক্তব্যে দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেন তিনি। বলেন, নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সহিংসতা ও বিভাজন বাড়তে থাকে। Since the election in January 2024, there has been considerable tension, deep divides, and growing polarization in Bangladesh politics. এ সময় বিবৃতিতে শেখ হাসিনার ভারতে পালিয়ে আসার বিষয়টি উল্লেখ করেন জয়শঙ্কর। বলেন, অনুরোধের পর খুব স্বল্প সময়ের ব্যবধানে হাসিনাকে বহনকারী বিমানকে দিল্লিতে অবতরণের সুযোগ দেওয়া হয়। At very short notice, she requested approval to come for the moment. আমরা অনুরোধের ভিত্তিতে শেখ হাসিনার বিমানকে ভারতে প্রবেশের সুযোগ দেই। সোমবার তিনি দিল্লি পৌঁছেছেন। বাংলাদেশে বর্তমানে 19,000 ভারতীয় রয়েছেন, এর মধ্যে 9,000 শিক্ষার্থী। তাদের বেশিরভাগই ফেরত এসেছেন, বাকিদেরও আনার চেষ্টা চলছে। Still evolving. এর আগে সকালে ভারতীয় পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে হয় জরুরি বৈঠক। সব দলের সাথে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তিনি। বলেন, ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখ হাসিনাকে কিছুদিন সময় দিয়েছে দিল্লি, এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারত সরকার। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও তার জেরে তৈরি সহিংস পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দিল্লি নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান জয়শঙ্কর। এদিকে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ সংলগ্ন সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিভিন্ন চেকপয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। জলপাইগুড়ি সহ সীমান্তবর্তী বিভিন্ন চেকপোস্টে টহল দিতে দেখা যায় বিএসএফ সদস্যদের। দুদেশের মধ্যে 4,000-এর বেশি কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিরাপদ রাখতে সোমবারই হাই অ্যালার্ট জারি করা হয়। সীমান্তবর্তী ধামাখালী এলাকা পরিদর্শনে যান বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, এখনই যুক্তরাজ্যের ভিসা পাচ্ছেন না তিনি। মূলত ব্রিটিশ সরকারের অভিবাসন বিষয়ক আইনের কারণে ভিসা দেওয়া হবে না তাকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক আশ্রয় কিংবা সাময়িক শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার জন্য কাউকে ভ্রমণ করার অনুমতি দেওয়ার বিধান নেই তাদের ইমিগ্রেশন আইনে। এক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় চাইতে হলে যে দেশে তিনি প্রথমে নিরাপদে পৌঁছেছেন আগে সে দেশেই আশ্রয়ের আবেদন করতে হবে। দর্শকেরা, এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।